একটা অঙ্ক আমি করাচ্ছি, ছোট বড় মিলে একটা অঙ্ক করাচ্ছি। 1 নাম্বার, দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত? অনুপাত কত? এটি প্রশ্ন, প্রশ্নটা লিখে নাও। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা আমরা করব, খুব ইজি, তেমন কিছু কঠিন নয়। দেখো সলিউশন। এখন গোলক দুটি ব্যাসার্ধ যদি আমরা ধরে নিই, ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 ও R2 হলে শর্তে বলা আছে কি না 4/3 পাই R1 কিউব ইজ টু 4/3 পাই R2 কিউব, এটা সমান 1:27, ঠিক তো? তাহলে দেখো 4/3 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, R1 কিউব ইজ টু R2 কিউব সমান 1:27। যদি আমরা ঘনমূল করে দিই দুপক্ষে, তাহলে দেখো R1:R2 সমান 1:3 পাবো। এবার যদি বর্গ করি তাহলে R1 স্কয়ার R2 স্কয়ার পাবো 1:9। এবার যদি এদিকের যে অনুপাতটা আছে তার পূর্বপদ আর উত্তরপদকে যদি আমরা 4 পাই দিয়ে গুণ করে দিই, তাহলে 4 পাই R1 স্কয়ার 4 পাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1:9 থাকবে পাঁচটা। তার সাথে আমরা জাস্ট পূর্বপদ আর উত্তরপদকে 4 পাই দিয়ে গুণ করে দেব। তুমি নিশ্চয়ই জানো যে পূর্বপদ আর উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতটার মানের কোনো পরিবর্তন হয় না, সেরকমই হয়ে গেল। তাহলে দেখো এটি ছিল আয়তনের অনুপাত। আমরা কি পেলাম? 4 পাই R1 স্কয়ার হচ্ছে প্রথম গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R2 স্কয়ার। তাহলে এই গোলক দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলের অনুপাত আমরা পেয়ে গেলাম 1:9। এবারে ঠিক আছে, এবারে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা দেখো, 2 নাম্বার প্রশ্নটি দেখো। একটা গোলকের ব্যাসার্ধ আর একটা গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। একটি গোলকের ব্যাসার্ধ, এখানে একটু খেয়াল করো, একটি গোলকের বলছি, গোলকের যদি বলা হয় সেখানে আমরা বলছি না নিরেট ফাঁপা, যেহেতু বলা কিছু না আমরা নিরেট গোলকই ধরবো। একটি গোলকের ব্যাসার্ধ অপর গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যামান সমান হলে, আয়তনের সংখ্যামান সমান হলে বৃহত্তরটি ব্যাসার্ধের সংখ্যামান কত? ব্যাসার্ধের সংখ্যামান কত? এই হচ্ছে প্রবলেম। ওকে, তাহলে একবার বলি, একটা গোলকের ব্যাসার্ধ অন্য একটা গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে বলো তো কোনটা বড়? একটা গোলককে যদি প্রথম গোলক ধরো, অপর গোলকটাকে যদি দ্বিতীয় গোলক ধরো, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কোনটা বড় ব্যাসার্ধ, বড় গোলক? বুঝতেই পারছো যে প্রথম গোলকটাই বড় গোলক। তাহলে প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার দ্বিগুণ মানে প্রথমটা হচ্ছে বড়, প্রথম গোলকটা বড় গোলক।
এবার বলি যে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যমানের সমান, তাহলে বৃহত্তরটি তার মানে প্রথম গোলকটা ব্যাসার্ধের সংখ্যমানটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা গোলক দুটোর ব্যাসার্ধ যদি r1 আর r2 ধরি তাহলে কি বলা আছে না r1 সমান 2r2, অর্থাৎ r1 সমান আমরা 2r2 পেয়ে গেছি। ঠিকই আছে, r1 সমান 2r2, বুঝতেই পারছো r1 ইজ গ্রেটার দ্যান r2 হয়েছে। এবারে বলা আছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যমান সমান, শর্তে 4 পাই r1 স্কয়ার দিস ইকুয়াল টু 4/3 পাই r2 কিউব। এই কিন্তু বলা আছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যমান সমান। এবারে r1 এর জায়গায় আমরা r2 বসাবো, অথবা r2 এর জায়গায় আমরা 2r1 বসিয়ে দেব। কেন দেখো শেষমেশ তোমাকে যেটা বের করতে হবে সেটি হচ্ছে বৃহত্তরটি ব্যাসার্ধের সংখ্যমান কত। বৃহত্তর তোমরা r1 ধরেছি, তাহলে r2 কে আমরা r1 এর সাপেক্ষে লিখতে পারি, এখানে আমরা লিখে দিতে পারো, বা r2 সমান r1/2। তাহলে এখানে বসিয়ে দেব 4 পাই r1 স্কয়ার সমান 4/3 পাই r1/2 হোল কিউব। দেখো এবারে কি হলো, এখানে দেখো 4 পাই, এখানে 4 পাই আছে, কেটে যাবে, কেটে দিলাম। আবার r1 স্কয়ারও কিন্তু কেটে যাবে, যে r1 কিউব আছে, তাহলে 4 পাই r1 স্কয়ার কেটে যাবে। 1 ইকুয়াল টু হবে নিচে 8 আর এখানে 24, r1/24। তার মানে r1 সমান কত পেলাম 24, r1 সমান আমরা পেয়ে গেলাম 24। তাহলে বৃহত্তরটির ব্যাসার্ধের সংখ্যমান কত, কি লিখবো, ব্যাসার্ধের সংখ্যমান 24 একক কিন্তু লেখা যাবে না, শুধু 24ই লিখতে হবে। আমরা সংখ্যমানটি চেয়েছি এককটা বিহীন, একক বিহীন চাওয়া হয়েছে, তাহলে r1 সমান শুধু 24 দিলেই হবে, অর্থাৎ বৃহত্তরটির ব্যাসার্ধের সংখ্যমান হবে 24। ঠিক আছে, এটা আরেকটি অঙ্ক হলো। এবারে আমরা 3 নাম্বার করবো, খুব সহজ, খুবই সোজা। দেখো 3 নাম্বার, একটা গোলকের আয়তন v ব্যাসার্ধ r, আয়তন v ও ব্যাসার্ধ r বলে r কে v এর আকারে প্রকাশ করে, r কে v এর আকারে প্রকাশ করে, ছোট্ট শর্ট কোশ্চেন, আকারে প্রকাশ করে। একটা গোলকের মানে রিলেট করব, আয়তন v ব্যাসার্ধ r, তাহলে r কে আমরা v এর আকারে প্রকাশ করি। খুব সহজ, কঠিন নয়। দেখো গোলকটার ব্যাসার্ধ তো r ধরা হয়েছে, তাই না, গোলকটার ব্যাসার্ধ তো r ধরা হয়েছে, v আয়তন v ধরা হয়েছে, তাহলে এখানে v সমান কি হবে, v সমান অ্যাকচুয়ালি 4/3 পাই r3 হবে। তার মানে দেখো r3 সমান কত হবে, 3v/4 পাই। এবারে তোমাকে r কে v এর আকারে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে দুপক্ষের আমরা ঘনমূল নিয়ে নেব, r সমান হবে কিউব রুট অফ 3v/4 পাই। খুব ইজি, 3v/ কিউব রুট অফ 3v/4 পাই। ঠিক আছে, 4 নাম্বার অঙ্কটা দেখো। একটা গোলীয় গোলক, একটা অঙ্ক করা আছে, একটা গোলীয় গোলকে তোমাদের বলা হয়েছে গোলীয় গোলক কি, আর ফাঁপা গোলক। গোলীয় গোলকে বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ যথাক্রমে 6 সেমি 3 সেমি। তাহলে আয়তন কত, আয়তন কত, খোলকটির আয়তন কত, খোলকটির আয়তন কত। গোলীয় খোলকের বহির্ব্যাস
ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বলা আছে 6 সেমি 3 সেমি। খোলকটির আয়তন কত? খুব সহজ, খুব সোজা। আমরা এর আগে করেছি যে গোলীয় খোলকের আয়তন কি হয়। গোলীয় খোলকের আয়তন হয়, গোলীয় খোলকের আয়তন কি হয়? 4/3 পাই বাইরের ব্যাসার্ধের কিউব মাইনাস ভেতরের ব্যাসার্ধের কিউব। এই কি হয়? এখানে আর সমান বলা আছে 6 সেমি আর স্মল আর সমান বলা আছে 3 সেমি। অতএব নির্ণেয় আয়তন আমরা ওই সূত্রে বসিয়ে দেব। কি হবে না 4/3 পাই 5 কিউব মাইনাস 3 এর কিউব। 216 থেকে 27 বাদ যায়, তার মানে কত হবে? 289। ঠিক আছে, তার মানে 216 থেকে 27 বাদ 189। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 189 ঘন সেমি এটি হবে। তাহলে কত হবে? কাটাকাটি করো। 3 6 18, 3 3 9, 7 9 63, 36 ইন্টু 22 72 79। তাহলে এত ঘন সেমি 792 ঘন সেমি এটি হবে গোলীয় খোলকটির আয়তন। ঠিক আছে, এবার ক্যালকুলেশন দেখে নাও। 6 কিউব মাইনাস 3 কিউব 189 হবে। তাহলে এটি হবে 792 ঘন সেমি। ঠিক আছে, এবার হচ্ছে 5 নাম্বার করব। একটা অর্ধগোলকের ব্যাস আর পরিধির অনুপাত কত? খুব সোজা। একটি অর্ধগোলকের ব্যাস আর পরিধির অনুপাত কত? একটি অর্ধগোলকের ব্যাস ও পরিধির অনুপাত কত? দেখো, আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর বলি তাহলে হয়ে যাবে অর্ধগোলকটি ব্যাস বা ব্যাসার্ধের উপায় ব্যাসই ধরি, ব্যাস 2r একক হলে তার পরিধি হবে অবশ্য সরি, এখানে একটা জিনিস বলা ছিল যে পায়ের মান তোমরা 3.12 ধরে নাও, তার পরিধি হবে। পরিধি বলা হয়েছে অর্ধগোলকের পরিধি কি বলা হয়েছে যে পাই আর প্লাস 2r, এটা বলা হয়েছে। তাহলে দেখো পাই প্লাস 2 ইন্টু আর এটি বলা হয়েছে পরিধিটা এত একক হবে। অতএব ব্যাস ও পরিধির অনুপাত কি হবে? ব্যাস ও পরিধির অনুপাত হবে 2r is to pi plus 2 into r। আর কি ভাগ হয়ে যাবে 2 is to pi plus 2। দেখো পাই এর মান আমরা কত বসাবো? 3.14। তাহলে এটা 5.14 হবে। 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 200 is to 514। 514, তাহলে আবার 2 দিয়ে ভাগ করে দাও, 100 is to 257। এইটি হবে অনুপাত 100 is to 257। পায়ের মান যেমন বলা থাকে সেরকম তুমি 22/7 ধর, তাহলে অন্যরকম উত্তর আসবে। ঠিক আছে, আচ্ছা এবার তিনটা অঙ্ক আছে। এবার বলা হয়েছে একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে, এটা 6 নম্বর, একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে অবশ্যই ধাতব নিরেট অর্ধগোলক, না হলে বলানো যাবে কি করে। ধাতব নিরেট অর্ধগোলক গলিয়ে একটা গোলক তৈরি করলে, একটি গোলক তৈরি করলে তাদের
ব্যাসার্ধের অনুপাত কি হবে? তাহলে ব্যাসার্ধের অনুপাত কি হবে? অনুপাত কি হবে? খুব সোজা, কি হবে? বুঝতেই পারছো যে অর্ধগোলকটার যে আয়তন আর গোলকটার আয়তন সমান হবে, কেননা সেরকম ভাবে অঙ্কটা দেওয়া আছে। গোলক গলানোর ফলে যদি কোনো ধাতব পদার্থ নষ্ট হয়ে যায় তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু অঙ্কের ক্ষেত্রে সেই সব ধরতে গেলে অঙ্কটা হবে না। সেই জন্য এখানে ওই সব ধরা চলবে না, নেগলেক্ট করতে হবে যে কোনো পদার্থ নষ্ট হয়নি। সুতরাং অর্ধগোলকের আয়তন এবং গোলকের আয়তন সমান। তাহলে আমরা এখানে ধরবো অর্ধগোলক ও গোলকটি, গোলক এবং গোলকটি ব্যাসার্ধের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 হলে প্রশ্নানুযায়ী কি পাবো না, আমি ওটা লিখছি না যে অর্ধগোলকের আয়তন সমান গোলকের আয়তন, কথাটা লিখছি না, একবারই করে দিচ্ছি। অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই ব্যাসার্ধের কিউব, অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা R1 ধরেছি, সমান গোলকটার ব্যাসার্ধ 4 R2 ধরেছি, তাহলে 4/3 পাই R2 কিউব হচ্ছে গোলকটার আয়তন, এইটাই হবে তাদের ওই যে একটা আয়তন আর একটা আয়তনের সমান, সেটাই করেছি। এবার দেখো এখানে একটু ক্যালকুলেশন করলে আমাদের 2π/3 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে R1 কিউব সমান হবে 2R2 কিউব, তার মানে R1/R2 হোল কিউব সমান হবে 2। যদি ঘনমূল নিয়ে নিই R1/R2 সমান হবে কিউব রুট 2/1, অতএব R1:R2, অতএব আমরা পেয়ে গেলাম R1:R2, অর্থাৎ অর্ধগোলকটার ব্যাসার্ধ আর গোলকটার ব্যাসার্ধের অনুপাত সেটা হয়ে যাবে কিউব রুট 2:1, এরকম ভাবে লিখে দিলেই হবে কিউব রুট 2:1। আর দুটো অঙ্ক করব, তারপরে তোমাদের বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে। সেই বাড়ির কাজটা তোমরা তোমাদের যে গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে। বাড়ির কাজটা গ্রুপে পেয়ে যাবে, আগের যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? দেখো এরপরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্ক। এবারে আর একটু বড় অঙ্ক করবো, একটু ছোট নয়, একটু বড় অঙ্ক করবো। একটা ধাতব গোলকের উপরতল, এটা তোমাদের বইতে আছে অঙ্কটা, একটা ধাতব গোলকের উপরতল, এটি বইতে আছে সেই জন্য আমি অঙ্কটা জাস্ট বলে দিচ্ছি, লিখছি না। তোমাদের বইতে যেহেতু আছে, একটা ধাতব গোলকের উপরতলকে এমনভাবে কেটে নেওয়া হয়েছে যেন নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এবার বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের কি অনুপাত হবে। এটি তোমাদের বইতে আছে অঙ্কটা, খুব ভালো অঙ্ক, ঠিক আছে? এটি করার চেষ্টা করা হচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে, একটা ধরো লেবু, কমলা লেবু, সেটা যদি তুমি গোলক ধরে নাও, যদিও গোলকের আকৃতি হয় না, কমলা লেবুর আকৃতি অন্যরকম হয়, তো সেটাকে যদি তুমি গোলক ধরে নাও, তার খোসাটা ছাড়িয়ে দিলে ভেতরের অংশটাও তো একটা গোলক, তাই না? যদি ওইটাকে গোলক ধরো তাহলে ভেতরের অংশটাও গোলক। তো সেই রকমই ব্যাপারটা, মানে উপরের তলটা কেটে নেওয়া হচ্ছে, উপরের তলটা কেটে একটা গোলক বানানো হচ্ছে। তো এমনভাবে বানানো হচ্ছে যেটা নতুন গোলক হচ্ছে বা অবশিষ্ট যে গোলক হচ্ছে, সেই অবশিষ্ট গোলকটা অবশিষ্ট গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, এই বলা আছে, ঠিক আছে? শুধু জাস্ট এটা সমাধানটা আমরা করবো, দেখো তাহলে মূল গোলকটি ব্যাসার্ধ আর হলে নতুন গোলকটি বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আগের গোলকের অর্ধেক বলা হয়েছে, এইটা সমান হাফ ইন্টু আগের গোলক, অর্থাৎ হাফ ইন্টু মূল গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার মানে আমরা হাফ ইন্টু 4πr²। দেখো এটিকে আমরা এইভাবেও লিখতে পারি 4π ইন্টু r/√2 হোল স্কয়ার, এটাও লিখতে পারি, ঠিক আছে? r/√2 হোল স্কয়ার লিখতে পারি। তার মানে বড় নতুন যে গোলকটা তার ব্যাসার্ধ কত হয়ে গেছে?
এখন r/√2 হয়ে গেছে। ঠিক আছে, অতএব নতুন গোলক বা এটাই কিন্তু অবশিষ্ট গোলক, এটি হচ্ছে অবশিষ্ট গোলক, এর ব্যাসার্ধ r/√2 হয়ে গেছে। তাহলে নতুন গোলকটার আয়তন তো খুব ইজি, নতুন গোলকটার আয়তন কত? নতুন গোলকের আয়তন কত? খুব ইজি, 4/3 পাই ব্যাসার্ধের কিউব মানে r/√2 হোল কিউব, তার মানে হবে এটা 2√2 হবে, 4/3 পাই ইনটু r³/2√2 এইভাবে রেখে দেওয়া হবে, কাটাকাটিটা করা হবে না, কারণ আছে 4/3 পাইটা ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য এটা কাটাকাটি করা হয়নি। ঠিক আছে, নতুন গোলকের আয়তন কেটে নেওয়া অংশের আয়তন কত, মানে যেটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটার আয়তন কত? তো দেখো কেটে নেওয়া অংশের আয়তনটা আমরা কিভাবে পাবো না, মূল গোলকের আয়তন থেকে এটা বাদ দিয়ে দিলেই পেয়ে যাবো। নতুন গোলকের আয়তনটা বাদ দিলে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে যেটা যে মেটেরিয়ালটাকে আমরা ওয়েস্ট করেছি বাদ দিয়ে দিই সেটা কি না, সেটা হচ্ছে অবশ্যই কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন এটা কি, এটা হচ্ছে মূল গোলকের আয়তন মাইনাস নতুন গোলকের আয়তন। ঠিক আছে, মূল গোলকের আয়তন 4/3 পাই r³ আর নতুন গোলকের আয়তন 4/3 পাই r³/2√2। তাহলে এখান থেকে আমরা কি কমন নেব, 4/3 পাই r³/2√2 আমরা কমন নিয়ে নিতে পারি, পাবো এখানে 2√2 - 1। ওকে, এরকমই আমরা করলাম, এইভাবেই রাখলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, এইভাবেই রাখলাম 4/3 পাই r³/2√2 ইনটু 2√2 - 1। এবার দেখো, এবারে বলা হয়েছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, মানে এটা আমি অতটা লিখছি না, শুধু লিখে দিচ্ছি নির্ণেয় অনুপাত, মানে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, শুধু নির্ণেয় অনুপাত বলে যাচ্ছি। তাহলে নির্ণেয় অনুপাতটা কি হবে দেখো, কেটে নেওয়া অংশের আয়তন আমরা একটু আগে করলাম 4/3 পাই r³/2√2 ইনটু 2√2 - 1, এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন, আর যেটি অবশিষ্ট গোলকের আয়তন সেটি হচ্ছে 4/3 পাই r³/2√2। তাহলে কি হবে, এই 4/3 পাই r³/2√2 এটা কি পূর্ব পদ এবং উত্তর পদকে ভাগ হয়ে যাবে, তাহলে হবে কত 2√2 - 1 1। খুব ভালো অঙ্ক, এটি ভালো করে করবে, পরীক্ষায় আসতে পারে, সেজন্য এটি ভালো করে করবে। ঠিক আছে, আরেকটা আমরা বড় অঙ্ক করব। এবারে অঙ্কটা লিখতে হবে, কারণ এটি তোমার বইতে নেই। 8 নাম্বার করছি। কিরকম না, একটা 8 সেমি ব্যাসার্ধের একটা নিরেট গোলক আছে, 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলককে বলিয়ে এও সেই ধাতব গোলক, অবশ্যই, না হলে গলানো যাবে না, কাঠের হলে গলানো যাবে না। যাই হোক, গলিয়ে 3 সেমি পুরু এবং 6.2 সেমি বহির ব্যাসার্ধের 8টি লোহার বলয় তৈরি করা হয়, হলে বলয়গুলি প্রতিটি অন্তর্ব্যাসার্ধ কত, বলয়গুলি প্রতিটি, এখানে দেখো বহির এত সেমি পুরু, এত সেমি বহির ব্যাসার্ধে 8টি লোহার বলয়, 8টি সমান মাপের বলা যায়, এখানে সমান মাপের কথাটা লিখে দেওয়া যায়, কারণ প্রতিটাই অন্তর্ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ সমান এবং থিকনেসটা পুরুটাও সমান,
যতটা থিকনেস 3 সেমি সেটাও কিন্তু 70 থেকে সমান। তাহলে প্রতিটি অন্তর ব্যাসার্ধ কত হবে? অন্তর ব্যাসার্ধ কত হবে? এই হচ্ছে প্রশ্ন। দেখো আমরা সলিউশন করব। আগে ব্যাপারটা বুঝে নাও। তাহলে একটাই গোলক ছিল, দেখো অঙ্কটা আছে 8 নাম্বার অঙ্ক, এখানে দুটো জায়গায় আমি 8 দিই, 8 সেমি ব্যাসার্ধের নেট গোলক আর 8টা লোহার বলয় তৈরি করা আছে। ব্যাপারটা মজা, তাই না? তাহলে 8 সেমি ব্যাসার্ধের একটা নেট গোলককে গলিয়েছি, তাহলে 8 সেমি ব্যাসার্ধের গোলকটা যা আয়তন হবে সেই আয়তনটা কার সঙ্গে সমান হবে না? বাকি যে 8টা বলয় তৈরি করা হয়েছে সেই 8টা বলয়ের মোট আয়তনের সমান হবে। 8টা বলয় কিরকম না? 3 সেমি পুরু এবং এত সেমি বহির ব্যাসার্ধে। অন্তর ব্যাসার্ধটা আমাদের বলা নেই, অন্তর ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তার মানে সেই বলয়গুলো কিরকম দেখতে হবে? দেখো বলয়গুলো কিন্তু হয়ে যাবে ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ তোমরা করেছো আগের দিন আমি করিয়েছি। বলয়গুলো কিন্তু এইরকম হবে, বলয়গুলো এইরকম হয়ে যাবে। এটি হচ্ছে 6.2 সেমি আর অন্তর ব্যাসার্ধটা আমরা জানি না, ওইটি বের করবো 8 সেমি। আর এইটি কত না? এইটি হচ্ছে 3 সেমি। 3 সেমি পুরু মানে অ্যাকচুয়ালি ওইটি উচ্চতা। এইটি ধরতে হবে ঠিক করে, না হলে কিন্তু অঙ্কটা করা যাবে। ঠিক আছে, এটা ধরে ফেললেই অঙ্কটা হয়ে যাবে, কেমন এমন কিছু ব্যাপার না। তাহলে দেখো আমরা করবো কি না, 8 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকটির আয়তন, এটা আমরা আগে বের করে নেব। গোলকটির আয়তন আমরা পাবো 4/3 পাই ইন্টু 8/3, এত ঘন সেমি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, 4/3 পাই আর এটা তো হয়। ঠিক আছে, তাহলে এই আয়তনটা ওই 8টা বলয়ের আয়তনের সমান হবে। আমরা একটা বলয়ের আয়তন আগে বের করবো। একটি বলয়ের, প্রতিটি বলয়ের আগে আমরা ধরে নেব প্রতিটা বলয়ের অন্তর ব্যাসার্ধ কত। প্রতিটি বলয়ের অন্তর ব্যাসার্ধ 8 সেমি ধরে নাও, ধরা যায়। অতএব প্রতিটি বলয়ের আয়তন, বলয়ের আয়তন কি হবে? তোমরা করেছো ফাঁপা চৌড়ের আয়তন করেছো আগের ক্লাসেই। আমরা বলেছি পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ এটা হবে পাই ইন্টু বহির ব্যাসার্ধের স্কোয়ার 6.2 হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। এইচটা দেখো 3 এত ঘন সেমি ইন্টু 3 এত ঘন সেমি হচ্ছে আয়তন। এদের ক্যালকুলেশন একটুখানি সামান্য অন্তত যদি করি তাহলে কি হবে? পাইটাকে আমরা রেখে দেবো, পাইটাকে রেখে দেবো। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 6 3 18 দিয়ে 20, 20 9, 20 3 হোল স্কোয়ার মানে 400/9। এটা সমান হবে পাই ইন্টু 400 মাইনাস 9 আর স্কোয়ার বাই 9 ইন্টু 3 ইন্টু 3 আছে মানে এটা 3 হয়ে যাবে, এত ঘন সেমি। ঠিক আছে, এটা হলো 6.2 সেমি বহির ব্যাসার্ধ এবং 3 সেমি পুরু বলা আছে। তো সেই রকম পুরুটা এটা হচ্ছে উচ্চতা আর অন্তর ব্যাসার্ধ আমরা এটা দিয়েছি। তাহলে এইটা পেলাম। আর এইটা হচ্ছে একটা আয়তন, 8টার আয়তন 8 দিয়ে গুণ হবে এবং সেইটা হবে এর সঙ্গে সমান। শর্তে এভাবে আমরা কি পাবো? শর্তে দেখো পাচ্ছি 4/3 পাই ইন্টু 8/3, সেটি সমান হবে 8 ইন্টু পাই/3 ইন্টু 400 মাইনাস 9 আর স্কোয়ার। এইটি পেয়েছি। এই 9টাকে 3 দিয়ে কাটাকাটি করে একটা 3 দিয়েছি। ঠিক আছে, তাহলে এটি পাওয়া গেছে। দেখো এখানে কি কাটা যাবে? পাই/3 তো ক্যান্সেল করে দেওয়া যাবে, পাই/3 এখানে ক্যান্সেল করে দেওয়া যাবে, একটা 8 ক্যান্সেল করে দেওয়া যাবে। তাহলে ছিল 8 স্কোয়ার ইন্টু 4, 8 স্কোয়ার মানে 64 ইন্টু 4 মানে 256 সমান। তাহলে কি করেছি? পাই/3 ক্যান্সেল করেছি আর একটা 8 কে ক্যান্সেল করেছি, এটা নেই। এটি সমান 400 মাইনাস 9 আর স্কোয়ার। দেখো 9 আর স্কোয়ার সমান হবে 144
আর স্কোয়ার সমান হবে 16, আর সমান হবে +-4। অবশ্যই আমরা -4টাকে অগ্রাহ্য করবো, কেননা ব্যাসার্ধ তো নেগেটিভ ঋণাত্মক হয় না, কিন্তু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। ব্যাসার্ধের দৈর্ঘ্য এটি ঋণাত্মক নয়, অতএব আর সমান হবে +4। তাহলে কি হলো, অতএব উত্তরটা লিখে দিতে হবে। অতএব প্রতিটি বলয়ের অন্তর ব্যাসার্ধ 4 সেমি, প্রতিটি বলয়ের অন্তর ব্যাসার্ধ 4 সেমি। ওকে, এবারে কয়েকটা তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটা তোমরা গ্রুপে পেয়ে যাবে। ওকে, ভালো থাকবে। পরবর্তী ক্লাস আমরা করব ত্রিকোণমিতির অনুপাত আর অভেদাবলী যেটি বাকি আছে, ওটা একটু সময় লাগবে, তার জন্য ওইটা এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।